দেখো সেট 2 তাহলে স্টার্ট করি। সবার ক্লিয়ার স্ক্রিন দেখা যাচ্ছে আই থিঙ্ক। এরপর সবাই একবার রেসপন্স করো, মানে এরকম তো নয় ব্ল্যাক স্ক্রিন বা হচ্ছে এবার। হ্যাঁ, তাহলে সেট 2 আমরা স্টার্ট করব। এই সেটটা আমি তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা এই এমসিকিউ পার্টটা এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা, মানে এমসিকিউ মানে ওই জিকে পার্টটা, এগুলো আলোচনা করবে। আমি শুধু আজকে ম্যাথস এন্ড রিজনিং পার্টটা আলোচনা করি। প্রত্যেকটা চ্যাপ্টারেই তাই হবে। আর ডিটেল এক্সপ্লেনেশন না দেয়া রয়েছে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিই। প্রত্যেকটা সেটের পেছনে এই এক্সপ্লেনেশন সবগুলো দেয়া আছে, ম্যাথসেরও দেয়া আছে। হ্যাঁ, ম্যাথসেরও দেয়া আছে, সবকিছু দেয়া আছে। আমি এইবার আলোচনা করা স্টার্ট করি। হয়তো অনেক, আচ্ছা সেট 2 এর পড়ে নাও। ম্যাথস পার্টটা আগে আলোচনা করি, তারপর রিজনিং পার্টটা আমরা আলোচনা করছি। কোয়েশ্চেন নাম্বার 41 একবার পড়ে নাও, তারপরে আমি বলছি। দেখো কি বলা হলো, 12টি বস্তুর ক্রয় মূল্য মানে কেনা দাম 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? তাহলে প্রশ্নে যা যা বলেছে সেই পার্টগুলো আমরা একটু লিখি। কি বলা হলো, 15টার কস্ট প্রাইস, ক্রয় মূল্যটাকে সিপি লিখলাম মানে কস্ট প্রাইস, যা হবে সেটা নাকি, না উল্টো বললাম, 12টার কস্ট প্রাইসের সাথে সমান। ঠিক আছে, শোনা যাচ্ছে তোমাদের? স্যার একটু আগে কথাগুলো কেটে গেল স্যার, কেটে গেল। আবার বলি, একটু ডিস্টার্ব হচ্ছে, স্ক্রিনটাও স্যার আবার দেখা বলি। যাচ্ছে না। ও স্ক্রিনও দেখা যাচ্ছে না? না স্যার দেখতে পাচ্ছি, মানে কেউ দেখতে পাচ্ছে কেউ পাচ্ছে না, এরকম হচ্ছে। হ্যাঁ স্যার এবার দেখতে পাচ্ছি। তাহলে আমি একবার লিভ করছি। দেখো এবার প্রশ্নে কি বলা হলো, 12টা বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর কেনা দাম যা হবে 15টি বস্তুর বিক্রয় মূল্যের সাথে সমান। তার মানে আমি যা বলছে যে 12 বস্তুর ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস 15টা বস্তুর বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসের সাথে সমান, তাহলে ইকুয়াল দিয়ে দিলাম, দুটো সমান। এখান থেকে আমি দুটো রেশিও করে নিচ্ছি যে সিপি বাই এসপি, মানে কেনা দাম আর বিক্রয় মূল্যের মধ্যে এর অনুপাতটা হলো 15:12। এইটা একটু কর্নার মাল্টিপ্লাই হয়, এটা অ্যাকচুয়ালি কি করলাম, 12টাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে ডিভাইড হয়ে গেল, তাই জন্য 12টা নিচে ডিভাইড হয়ে গেল। তাহলে আমি কেনা দাম কি দাঁড়াচ্ছে, প্রশ্নে আমি যদি দেখি যে কেনা দাম আমার 15 টাকা, বিক্রয় মূল্য আমার হলো 12 টাকা। কেনা দাম 12, বিক্রয় মূল্য, কেনা দাম 15, বিক্রয় মূল্য 12, মানে 3 টাকা আমার কম, 3 টাকা আমার লস হয়ে গেল। আর সবসময় প্রফিট পার্সেন্টেজ বা লাভ পার্সেন্টেজ বা ক্ষতির পার্সেন্টেজটা না, সবসময় প্রফিট আর লস যাই হোক সেটা আমার সিপি মানে কস্ট প্রাইসের ওপরে হয়, কেনা দামের ওপর। তাহলে 15 টাকা ইনভেস্ট করে কোন একজন ব্যক্তি 3 টাকা লস হয়ে গেলে তাহলে 100তে কত সেই পার্সেন্টেজটা জানতে চেয়েছে, সেটাই হলো আমার শতকরা লাভের হার। তাহলে আমার 5 20 100 মানে 20% আমার লাভ হলো, 20%। বলো তো ব্যাপারটা বোঝা গেল কি? স্যার বলছিলাম লস হচ্ছে না এটা? এইটা লাভ আর লস, হ্যাঁ দুটোই দেখো, দুটো লাভ আর লস দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের ফর্মুলা সেমই থাকবে। এই ক্ষেত্রে আমার লস হয়েছে, কারণ কিনেছি 15 টাকায়, বিক্রি করেছি 12তে, তার মানে 3 টাকা আমার কম হলো, মানে লস হলো। এই ক্ষেত্রে আমার প্রফিট বা লস হোক, ফর্মুলা কিন্তু উপরে প্রফিট হলে প্রফিট, উপরে হলে লস, তাহলে এখানে আমার লস পার্সেন্টেজ কারেক্ট, এটা আমার লস পার্সেন্টেজ হবে। কোশ্চেনটা তাহলে মনে হয় এটা লাভ হবে না, ক্ষতি হ্যাঁ লাভ হবে না, এটা লস লস হবে। নেক্সট প্রশ্নে চলে যাই। একজন ফল বিক্রেতা 12টি কিনলো, একটা ফল ফ্রি দিল, অতিরিক্ত মানে ফ্রি দিল, তাহলে তার শতকরা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিল, মানে 12টা 11টায়
একটা ডিসকাউন্ট দিল। এখানে আমি পরপর 5-7টা অঙ্ক আমি এখানে বলবো। এখানে একটাই অঙ্কতে আমরা কতগুলো টাইপ হয় বা কতগুলো ল্যাঙ্গুয়েজ কিভাবে লেখা থাকে সেটা আমি বলছিলাম। তো সেটা 9 যে 1 11 ব্যক্তি হতে পারে। দেখছি। দেখো, কোনো একজন ব্যক্তি বিক্রেতা 11টা বিক্রি করে একটা ফ্রি দিল। কোনো একজন ফল বিক্রেতা 11টা কিনলে একটা ফ্রি দেয়। তার মানে 12টার সাথে, মানে 11টার সাথে একটা, মানে ওর দোকানে তো আগে ওকে 12টা আর্টিকেল কিনতে হয়েছে, তাই না? ও কাস্টমারকে তাহলে টোটালে 12টা দিচ্ছে। কাস্টমারকে 12টা দিয়ে এই কথাটির মানে দেখো, 11টায় একটা ফ্রি দেওয়া মানে কি 12খানা আর্টিকেল তো হয়েছে আগে। ওই বললো যে আপনি দাদা 11টার দাম দিন, আপনি 12টা নিয়ে যান। পয়েন্টটা এটা ক্লিয়ার? 11টায় হ্যাঁ, একটা বুঝতে ফ্রি পেরেছি। দেওয়া মানে যে 12টা দাদা আপনি নিয়ে যান, 11টার পয়সা দিন। তো ওকে তো 12টা কিনতে হয়েছে দোকানদারকে। 12টা ও দিচ্ছে ঠিকই, 11টার দাম নিচ্ছে, তার মানে 12টায় একটা ফ্রি দিচ্ছে। মানে দামের দিক দিয়ে বলছি, পয়সা নেওয়ার ক্ষেত্রে বলছে দাদা আমি 12টা দিচ্ছি আপনাকে, 11টার দাম দিন, একটা দিতে হবে না, একটার দাম দিতে হবে না। এই টাইপের অঙ্কতে না টোটাল কতগুলো আইটেম যাচ্ছে সেইটার সাথে পার্সেন্টেজ করতে হয়, 11টার সাথে নয়। তার মানে 4 দিয়ে কাটলে 4×25 100, 4×3, তার মানে 8×1 = 3%। তোমাদের আরো দুই একটা আমি বলছি। ধরো কোন একজন বলল যে বাই 1 বা বাই 3 গেট 2 ফ্রি, এটা ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হয়? বাই 3 গেট 2 ফ্রি। এবার এবারটাকে এরকম ভাবে ভাবো যে ওই ব্যক্তি যে ক্রেতা, তাহলে সে স্যার 40%। হুম কটা আইটেম নিয়ে গেল 5টা, দাম দিল 3টে। বলছে 3টে কিনুন, 2টো ফ্রি নিয়ে যান। তার মানে কি 5টা আইটেমের মধ্যে ও দাম দিল 3টের, 2টো ফ্রি হয়ে গেল। তাহলে 2টো যদি ফ্রি হয়ে যায় তাহলে দুটোর এবার আমি পার্সেন্টেজ করে দিলাম 40%। বলো তো ব্যাপারটা ক্লিয়ার হলো? সবার ক্লিয়ার হলে তাহলে আমি বলবো, নাহলে আরো একটা এক্সাম্পল দেবো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তাহলে এখানে প্রশ্নে ডিসকাউন্ট পার্সেন্টেজটা আমরা 11টাই নয় 12টাই করবো। প্রশ্ন নম্বরে চলে যাই 43, একবার পড়ে নাও। আচ্ছা, পড়ার আগে আমি দু একটা জিনিস বলি, যে স্রোতের অনুকূলে আর স্রোতের বিপরীতে এই দুটো স্পিডের সম্পর্কে ধারণা একটু দিয়ে দিই। ধরো এই হচ্ছে নদী, এই বরাবর ঢাল, মানে স্রোত ধরো এই দিক থেকে এই দিকে চলছে। আর সেম এইটার উপরে কোনো একজন যদি নৌকা চালায়, এই দিকেই যদি নৌকোটি যায়, তাহলে দেখো স্রোতের হেল্প কিন্তু সে পাবে। তার মানে এটাকে আমরা ডাউন স্ট্রিম বলবো। ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূলে, ডাউন নিচের দিকে নামছে আর নৌকোটাও নিচের দিকে যাচ্ছে, এরকম ভাবে বোঝানোর জন্য আমি ডাউন স্ট্রিম বললাম। তাহলে ডাউন স্ট্রিমে যেটা স্পিড হবে সেইটা টোটাল দুটো স্পিডের যোগফল হবে। কোনটা? স্রোতেরও একটা স্পিড, মানে আমি ওটাকে স্ট্রিমের স্পিড বললাম, আর একটা নৌকোর বা বোটের বা ম্যানের একটা স্পিড হবে। এই দুটোর স্পিড যোগ হবে যখন নিচের দিকে নামবে। ঢাল বরাবর নিচে নামলে আমরা যেমন ঢালের হেল্পটা পাই, সেরকম এখানে স্রোত বরাবর গেলে স্রোতের স্পিডটাও কাজে লেগে যাবে। এবার ঠিক আপস্ট্রিম মানে উল্টো দিকে, আপস্ট্রিম মানে উপরের দিকে, আপস্ট্রিম স্পিড যেটাকে আমরা প্রতিকূল বলি, আপস্ট্রিম স্পিড হতে গেলে দেখো কারেন্টের স্পিড কে ঠেলে ওপরে উঠতে হচ্ছে। ধরো আমি এই বোর্ডটাকে এবার মুখটাকে আমি যদি চেঞ্জ করে দিই, এবার এই দিকে না গিয়ে সাপোজ উল্টো দিকে যদি যায়, তাহলে বোটের স্পিডটা কিন্তু এগোতে গেলে স্রোতের স্পিডের প্রতিকূলে এগেনস্টে যেতে হচ্ছে। তার মানে বোটের স্পিড বেশি হলে তাহলেই এগোতে পারবে কারেন্টটাকে ঠেলে, বা স্ট্রিম, এটা কারেন্ট লেখো বা স্ট্রিম লেখো, সি লিখছি, সি ফর কারেন্ট দিয়ে দিলাম, সি ফর কারেন্ট। তাহলে আমরা ডাউন স্ট্রিমে কি হয়, দুটো যোগ হয়, আর আপ স্ট্রিমে কি হয়, বোটের যদি স্পিড বেশি হয় তাহলেই এগোতে পারবে। তাহলে এটাকে সংক্ষেপে লিখি, ডাউন স্ট্রিম স্পিড ইজ ইকুয়াল টু কারেন্টের স্পিড প্লাস বোটের স্পিড, বা বোটের স্পিড প্লাস কারেন্টের স্পিড। আর আপস্ট্রিম স্পিড ইজ ইকুয়াল টু হলো বোটের স্পিড মাইনাস কারেন্টের স্পিড।
এবার এই দুটোকে আমি যদি যোগ করে দিই, তাহলে আমার দুটোকে যদি যোগ করে দিই, দেখো খেয়াল করো, দুটো যোগ করলে এই পার্টটা কেটে যাবে, আর এই পার্টটা হবে 2 ইন্টু বোটের স্পিড, আর এটা হবে ডাউন স্ট্রিম প্লাস বোট আপস্ট্রিম। তাহলে বোটের স্পিড পেতে গেলে ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের এই দুটোর স্পিডকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। এটাকে সিম্পলিফাই যদি করি, তাহলে বোটের স্পিড ইজ ইকুয়াল টু ডাউন প্লাস আপ ডিভাইডেড বাই 2। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, দুটোর স্পিডকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। ডাউন মানে স্রোতের অনুকূলে, আপ মানে স্রোতের প্রতিকূলে। এবার প্রশ্নটা এবার দেখো, নৌকা চালক স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে স্পিড কত হলো? 6 কিলোমিটার পার আওয়ার। ও না, 1 ঘন্টা 20 মিনিট আছে, মানে আমাকে এটা ঘন্টায় করতে হবে। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যায় 1 ঘন্টা 30 মিনিট। স্রোতের প্রতিকূলে নিশ্চয়ই বেশি টাইম লেগেছে আর লাগবেও। তাহলে নৌকার গড় গতিবেগ কত? তাহলে নৌকার গতিবেগ জানতে গেলে আমাকে নৌকার গতিবেগ জানতে গেলে অনুকূলে স্পিড আর প্রতিকূলে স্পিড এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা দেখো, 1 ঘন্টা স্পিড, দেখো স্পিড কিরকম, 6 কিলোমিটার, মানে আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, বা দূরত্ব বাই সময়। 6 কিলোমিটার যাচ্ছে, টাইম নিচ্ছে কত? 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট মানে কত ঘন্টা বলো তো? যেমন 1.5 ঘন্টা, মানে এটা 1 ঘন্টা 30 মিনিট মানে 1.5, তাহলে 1 ঘন্টা 1/2 হয়, 20। সরি, 1 ঘন্টাটা 1 ঘন্টায় থাকলো, আর এই 20 মিনিটকে আমি যদি 60 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার ঘন্টায় কনভার্ট হয়ে গেল। 1/3 1/3, 1 পূর্ণ 1/3 1/3, বা বলতে পারি 4/3 ঘন্টা। তাহলে স্পিড বার করার জন্য আমরা কি করলাম? ডিস্টেন্সকে 4/3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হলো 18/4 বা 9/2 বা 4.5, 4.5। এটা কিসের স্পিড পেলাম? এটা স্রোতের অনুকূলে পেলাম। সেম ভাবে স্রোতের প্রতিকূলে আমাকে স্পিডটা বার করতে হবে। 6 কিলোমিটার এটা যাচ্ছে, তো বোটের স্পিডই পাচ্ছি না, স্রোতের অনুকূলে না, বোটটা স্পিড স্রোতের অনুকূলে যেটা স্পিড দেয়া থাকে না, এক্ষুনি লিখলাম, এই যে দেখো ডাউন স্ট্রিম যেটা থাকে সেটা বোটের আর কারেন্টের যোগফল দেয়া থাকে এই নিচেরা। ডাউন স্ট্রিম মানে প্রতিকূলে, প্রতিকূলে যেটা দেয়া থাকে স্পিড, সেটা হচ্ছে বোটের আর কারেন্টের স্পিড দেয়া থাকে। আর যদি স্থির জলে দেয়া থাকে তখনই সেটা হচ্ছে বোটের স্পিড। স্থির জলের স্পিড দেয়া যদি থাকে, স্থির জল মানে কারেন্ট নেই, তখন শুধু বোটের স্পিড থাকে। আচ্ছা, তারপরে কি 1.5 ঘন্টা? 1.5 ঘন্টা মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে 3/2 ঘন্টায় 6 কিলোমিটার যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি 3/2 ঘন্টা দিয়ে আমি সিম্পলিফাই করলে 4 কিলোমিটার পার আওয়ার, আর ওপরেরটা ছিল 4.5 কিলোমিটার পার আওয়ার, 4.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা দুটো স্পিড পেলাম, একটা হচ্ছে স্রোতের অনুকূলে 4.5, আর স্রোতের প্রতিকূলে হলো 4। আর বোটের বা নৌকোর স্পিড পেতে গেলে আমাকে কি করতে হবে? দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড। তাহলে বোটের স্পিড ইকুয়ালস টু হলো স্রোতের অনুকূলে যেটা পাবো সেটা, স্রোতের প্রতিকূলে যেটা পেলাম সেটা, এই দুটোকে ডিভাইড করলে 8.5 কে 2 দিয়ে ভাগ, তার মানে 4.25 কিলোমিটার পার আওয়ার। নেক্সট চলে যায়। কোয়েশ্চেন নাম্বার 44, একটি ঘড়ি 1 সপ্তাহে মানে 7 দিনে 2 ঘন্টা 48 মিনিট ধরে চলে, ধীরে চলে, মানে স্লো অ্যাকচুয়ালি, 4 ঘন্টা 48 মিনিট স্লো। ঘড়িটি 3 দিনে কত মিনিট স্লো চলবে? ধীরে চলবে মানে স্লো চলবে, কত মিনিট স্লো হবে? তাহলে 1 সপ্তাহ মানে কি? আমি জানি স্যার 24 ঘন্টায় একদিন হয়, তাহলে 1 সপ্তাহ মানে 7 ইন্টু মানে 168 ঘন্টা। এই 168 ঘন্টাতে কত মিনিটের স্লো হচ্ছে দেখো, 2 ঘন্টা মানে 120 আর 48, 2 ঘন্টা মানে 120 মিনিট প্লাস 48, তার মানে 168 মিনিট লেট।
168 ঘন্টা চললে সে লেট হয় 168 মিনিট। প্রশ্নে জানতে চেয়েছি 3 দিন চললে, 3 দিন মানে 72 ঘন্টা, 72 আওয়ার, 3 × 24 যদি করি তাহলে 72 ঘন্টায়। তাহলে প্রশ্ন জানতে চাইছে যে 72 ঘন্টায় সে কতটা লেট হবে। প্রশ্নটাকে সিম্পলিফাই করে নিলাম, প্রশ্নটাকে সিম্পলিফাই নিলাম। ঘন্টা 1 সপ্তাহ, 1 সপ্তাহ মানে 168 ঘন্টায়, 168 ঘন্টায় লেট হচ্ছে এত, 72 ঘন্টায় হবে কত? 72 ঘন্টায় তাহলে 72 মিনিট হবে, ঐকিক নিয়মে আমি যদি করি। আর 72 মিনিট মানে কি? 1 ঘন্টা 12 মিনিট। 1 ঘন্টা, ও 72ই অপশনে আছে, তাহলে অপশনে 72 মিনিট। স্যার বলছিলাম যে এই 2 ঘন্টা 48 মিনিটটাকে মিনিটে কনভার্ট করলেন, আর 3 দিনটাকেও হ্যাঁ, মিনিটে কনভার্ট করলেন, এর পরের স্টেপগুলো এটাকে একবার একটু বলুন। মিনিটে করলাম, আর হ্যাঁ 1 সপ্তাহটাকে আমি একটা ডিউরেশন, যেটা ওই ডিউরেশন মানে কত ঘন্টা সেটা কনভার্ট করলাম। কেন করলাম? কারণ প্রশ্নটি 3 দিনে বলেছে, তো 3 দিনে মানে কত ঘন্টায় আমি কনভার্ট করে নিচ্ছি, তাহলে ইউনিট গুলো ঝামেলা মিটে গেল, সবগুলোকে ঘন্টায় করে হ্যাঁ নিলাম ডিউরেশনটাকে। এই 7 দিন মানে 168 ঘন্টা, 3 দিন মানে 72 ঘন্টা। তাহলে 168 ঘন্টা চললে কত মিনিট লেট হয়, 72 ঘন্টা চললে কত মিনিট লেট হয়, ওটা জানতে চেয়েছে। ঠিক আছে স্যার। হুম। পরের প্রশ্ন দেখো, একটু পড়ে নাও। এই অঙ্কগুলো কিন্তু থাকবেই, এই অঙ্কগুলো কিন্তু 45 নম্বর অঙ্ক কিন্তু 100% থাকে, টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলো থাকবেই থাকবে। দেখো প্রশ্নে কি বলা হলো, এ এবং বি কোনো একটি কাজ 20 দিনে করে এবং বি এবং সি সেই কাজটি একসাথে করলে কাজটি 25 দিনে করে। সি একা কাজটি 50 দিনে করলে এ একটি কাজটি কত দিনে করবে? আমরা ফ্র্যাকশন ধরে করি, করলে একটু চিন্তা করতে হয়, কিন্তু আমরা যদি লসাগু করে ধরি, এর আগের দিন আমি অঙ্কটা যেমন করেছিলাম সেই রকম ভাবে করি। দেখো তাহলে এ এন্ড বি কোনো একটি কাজ করলে 20 দিনে কাজ করতে পারে, বি এবং সি সেই কাজটি করলে 25 দিনে কাজ করতে পারে, সি একা কাজ করলে কাজটি 50 দিনে করতে পারে। আমরা এর আগের দিন করেছিলাম, খেয়াল করো যে এই তিনটের লসাগুটাকে আমরা টোটাল কাজ ধরবো। আমরা টোটাল কাজ কেউ 1 অংশ ধরে, কেউ এক্স ধরে, আমরা এই তিনটের এলসিএমটাকে কাজ ধরবো, টোটাল কাজ বা লসাগু। এই তিনটের লসাগু আমি যদি করি তাহলে কত পাবো? 100। কথাটির মানে কি হলো, এই লসাগু টোটাল 100টা কাজ আছে, 100খানা কাজ 20 দিনে করে এ এন্ড বি, 100খানা কাজই বি এন্ড সি করে 25 দিনে, আর সি করে 50 দিনে। তাহলে এ এন্ড বি এক এক দিনে কটা করে কাজ করছে? 100টা কাজ করতে যদি 20 দিন সময় নেয়, তাহলে এক এক দিনে কটা কাজ করছে বলো? 100খানা 5টা কাজ করে। যদি 20 দিন করে, 5টা করে, তাহলে এক এক দিনে করে 5টা। তারপরেরটা 4টা। তারপর একটা 4, 4 দিন সময় নিচ্ছে। দুটো। 20 তারপরটা দিনে 2 দিন। করে 100টা, 20 দিনে করে 100টা, সরি 25 দিনে করে 100খানা, তাহলে একদিনে করে 4টে, 50 দিনে করে 100টা, তাহলে এক এক দিনে করে 2টো। এই যে ওদের ক্ষমতা আমরা পেয়ে গেলাম, যে এ এর ক্ষমতা কি না, সি এর ক্ষমতা হচ্ছে, ওর ক্ষমতা হচ্ছে একদিনে 2টো করতে পারবে, বি এন সি এর ক্ষমতা হচ্ছে 4টে করতে পারবে। তাহলে খেয়াল করো, আমার তো প্রশ্নে জানতে কি চেয়েছে, এ পুরো কাজটা করতে কতদিন সময় নেবে, তাহলে আমরা এর ক্ষমতা বার করবো আগে, যে এ একদিনে কটা করতে পারে। দেখো তো, বি একা করলে 2টো, আর বি এন্ড সি 4টে, তার মানে বি কটা হলো? 3টা দুটো হবে, হলো। এই 3টা। দুটো হবে, দুটো হবে। কারেক্ট, কারণ বি এন্ড সি এক এক দিনে যদি 4টে করতে পারে, তার মধ্যে সি এর হচ্ছে একদিনে 2টো, তাহলে বাকি থাকলো বি এর, তাহলে বি একদিনে করে 2টো। সেম ভাবে এ এন্ড সি এর টোটাল দেয়া রয়েছে, এ এন্ড বি এর টোটাল হচ্ছে একদিনে 5টা করতে পারে, তাহলে আমি বি এরটা বসিয়ে দিলাম, তাহলে এ একদিনে করে এই 3টে, একদিন তিনটে। 3টে, তাহলে একদিনে যদি 3টে করে, টোটাল কাজ তো আমার 100খানা রয়েছে, তো এই 100খানা করতে টাইম কত লাগবে? 100/3, 33 পূর্ণ একের। 33 গুণ 1/3। এইটা দেখো সাকসেসিভ 46 এরটা, এটা নিজেরাই পারবে। দেখো
গতকালই আমি তোমাদের কারুর ব্যাচে কোনো ব্যাচে করিয়েছি এটা। কোনো একটি সংখ্যাকে প্রথমে 10% বাড়ানো হলো, আবার তারপর 10% কমিয়ে দেওয়া হলো। পরিবর্তিত হয় না স্যার, জিরো তো বেরাচ্ছে। ভুল হয়ে গেল। সাকসেসিভ না, আমরা স্যার বলেছিলাম মনে পড়ে, 1% কমে যায়। প্রথমে বাড়ানো 10% বাড়লো 10% কমলো, তাহলে আমরা কি করি? 1% +10 কমে যায়। -10 মাইনাস +10 টেন into 10 ডিভাইডেড বাই 100। এবার যদি দুটো এটা কেটে গেল দেখো, তাহলে এখানে আমার হলো -1, -1% মানে 1% কমা। এবার একটা জিনিস খেয়াল রাখবো, যদি দেখি যে এখানে যত পার্সেন্ট এখানেও তত পার্সেন্ট আছে, যত পার্সেন্ট বাড়ছে তত পার্সেন্টই কমছে, তাহলে এটাকে স্কোয়ার করে 100 করে দেবো, ডিভাইডেড বাই 100 করে দেবো, স্কোয়ার করে ডিভাইডেড বাই 100 করবো। তার মানে 10 আছে দুইবারই, তাহলে 10-এর স্কোয়ার ডিভাইডেড বাই 100 করে দাও, তাহলে আমি পেয়ে যাব 1% কমছে। পয়েন্ট কি বললাম? ধরো কোনো একটা জিনিস 20% বাড়লো দিয়ে 20% কমলো, তাহলে ওভারঅল কত পার্সেন্ট কমবে? তাহলে 20-র স্কোয়ার ডিভাইডেড বাই 100 মানে 400 ডিভাইডেড বাই 100, তার মানে 4% কমবে, ওভারঅল কমবে কিন্তু। কারণ এই যে স্যার মাইনাস আছে এটাকে এখানে, খেয়াল করো, এই যে এখানে দেখো, খেয়াল করো, এখানে মাইনাস যেহেতু আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাসই হবে, তাই জন্য কমবে। ধরো কোনো একটা নাম্বার আমি বললাম 30% বেড়ে আবার 30% কমলো, তাহলে ওভারঅল কি হবে বলো তো? 30-এর স্কোয়ার বাই 100 30-এর স্কোয়ার বাই 100 কমবে কিন্তু, ঠিক আছে? তাহলে কমবে। আমার 30-এর স্কোয়ার হচ্ছে 900, 900 বাই 100, তার মানে ওভারঅল হলো আমার 9% ডিক্রিজ। 9% কমবে। হ্যাঁ, তুমি কি একটা বলছিলে বলো। স্যার বলছি যে এইটা মানে কমবের ক্ষেত্রে এইটা ফর্মুলাটা ইউজ করা যাবে নাকি? না, যে কোনো কমানো। ভাবে ইউজ করা যায়, বাড়বে কমবে দুটোই করা যায়। এটা দেখো আমি বলছি, এটার অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে x+y+xy/100। সাপোজ দুটোই যদি বাড়তো, আমি দুটোকেই প্লাস লিখবো, 10 + 10 + 10 × 10 ডিভাইডেড বাই 100। তখন উত্তরটা কিন্তু হতো 20 + 1 মানে 21% হতো, যদি দুটোই বাড়তো। একটা বাড়লে একটা কমলে মানে একটা প্লাস একটা মাইনাস। সাপোজ যদি বলতো দুটোই আমার 10% কমছে, তখন এরকম লিখতাম -10 -10 প্লাস -10 ইন্টু -10 ডিভাইডেড বাই 100। তখন এদিকে আমার হতো -20 আর এদিকে মাইনাস মাইনাসে +1, তার মানে এখানে আমার হয়ে যেত 19% ওভারঅল কমবে, আর এটা যেমন বাড়বে। পয়েন্ট ক্লিয়ার? ফর্মুলা এটাই, যদি দুটোই বাড়ে তাহলে দুটোই প্লাস, যদি একটা বাড়ে একটা কমে তাহলে একটা প্লাস অন্যটি মাইনাস। এটা শুধু 10-এর ক্ষেত্রে নয়। কে বললো স্যার? একটা 20% বাড়লো, সাপোজ একটা 20% বাড়লো, অন্যটি 10% কমলো, তাহলেও আমি এটা ইউজ করতে পারি। 20% বাড়লো মানে +20, 10 কমেছে তাই -10। তারপর ফর্মুলার প্লাস 20 ইন্টু -10 ডিভাইডেড বাই 100, সিম্পলিফাই করলে এটা হলো 10 - 2, তার মানে 8%। প্লাসে এলে বাড়ছে, মাইনাসে এলে কমবে, তাহলে এটা প্লাসে আছে তার মানে বাড়ছে। হ্যাঁ স্যার আমি বলছি যে এইখানে তো মানে আমরা প্লাস মাইনাস মানে কমে গেলে আমরা মাইনাস ইউজ করছি এইটার ক্ষেত্রে। আর আপনি যে শর্টকাটটা বললেন সেক্ষেত্রে মানে কি করব তখন বাড়লে তখন কি সেক্ষেত্রে দুটোই যদি দুটোই এটা শর্টকাটটা যেটা বললাম সেটা কার ক্ষেত্রে বলে দিই, দুটোরই সেম ডেটা সংখ্যার যদি ক্ষেত্রে। সেম থাকে, দুটোরই ডেটা যদি সেম থাকে এবং একটা বাড়বে অন্যটি কমবে, তখনই এটা হবে। আচ্ছা ঠিক আছে। সেটা কিন্তু ফর্মুলা থেকেই আসছে অ্যাকচুয়ালি। কিরকম ভাবে দেখো, 10% বাড়লো 10% কমলো, তাহলে এইটা কেটে গেল না, বাকি থাকলো 10 ইন্টু -10 ডিভাইডেড বাই 100। এটা মানে কি, ওপরেরটা 10-এর স্কোয়ার, এই যে 10-এর স্কোয়ার বাই 100, ওইটা থেকেই ডাইরেক্ট আসছে, অ্যাকচুয়ালি ফর্মুলা থেকেই এটা আসছে। মুছে দিলাম, ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হুম। তারপরেরটা দেখো, দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, করো একটু ভেবে নাও, হয়ে যাবে, করো।
আচ্ছা বলি, দেখো দুটো সংখ্যার অনুপাতের একটা রিলেশন দেয়া আছে। একটি সংখ্যার 6.5%, একটি সংখ্যা মানে n1 দিলাম আমি, সাপোজ n1, একটি সংখ্যার 6.5% ইকুয়ালস টু অপরটি মানে দ্বিতীয় সংখ্যা n2 তার 8.5% এর সাথে সমান, মানে দুটো সমান। তো আমি কাটাকুটি করে নিই। কিরকম ভাবে কাটাকুটি যাবে, দেখো বোথ সাইড পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ দুটো কেটে গেল। এটা দশমিকও তুলে দিতে পারি, 5 দিয়েও কেটে দিতে পারি। তাহলে ওভারঅল আমার পড়ে থাকবে কি, n1 ইন্টু 5 দিয়ে কাটলে 13, দশমিকও তুলে দিয়েছি, n2 ইকুয়াল টু 5 দিয়ে করলে 5 17 85। তাহলে n1 বাই n2 এইটা দাঁড়ালো কত, 17/13। এই কথাটির মানে কি, যে n1 এর ভ্যালু যদি আমার 17 হয় তাহলে n2 হচ্ছে 13, n1 যদি 17 হয় n2 হচ্ছে 13, মানে দুটো মিলিয়ে 33, টোটাল দুটো মিলিয়ে কিন্তু 30। n1 ইস টু n2, এটা কথার মানে হলো 17:13, মানে দুটো মিলিয়ে 30। প্রশ্নে দুটোর যোগফল কত দেয়া আছে, 2490, 2490, 2490। তার মানে কত দিয়ে গুণ হচ্ছে ব্যাপারটা দেখো, 3 8 24, 83 দিয়ে গুণ। বা বলতে পারি 30 ইউনিট যদি এত হয় তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত, কথাটির মানে 30 ইউনিট ইকুয়ালস টু 2490 যদি হয় তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 83। তো প্রশ্নগুলো জানতে চেয়েছে 17 ইউনিট বা 17 ইউনিট কত, তাহলে একে 83 দিয়ে গুণ করব, এটাকেও 83 দিয়ে গুণ করব। তাহলে একটা লাস্ট ডিজিট আমার 9 হবে, একটা লাস্ট ডিজিট গুণ তলে করতেই হচ্ছে কারণ লাস্ট ডিজিট 9ই আছে। তো ডিজিটাল সাম করতে পারো 8, আর হচ্ছে দেখো লাস্ট ডিজিট 9 দিয়ে আমার দুটো অপশন, সবগুলোই অপশনই আছে, তাহলে আমার গুণই করে নি, মাল্টিপ্লাই করে নি। ছোট ডেটা আছে, 3 17 51 1, হাতে থাকে 5, স্যার 126 এই 141, ডিএরটা বেরোচ্ছে অপশন ডি 141 না, 1411, 1411 এই অপশনটা। তারপরে চলে যায় 48, এইটা তোমরা করে নিতে পারবে। 120 সংখ্যাটি 90 এর কত সংখ্যা, কত শতাংশ, একটু করে করো তো। মুখে মুখে হবে না যে স্যার 120 সংখ্যা চাইছি, 90 এর কত সংখ্যা, মানে 90 এর সাথে তুলনা হচ্ছে, তাহলে 90 এর সাথে যদি আমার তুলনা হয় তাহলে নিচে থাকবে 90, ওপরে হবে 120, তার মানে এটা 100% এর বেশি হবে আনসার। তাই না, 100% এর বেশি মনে হচ্ছে না, যদি আমি পার্সেন্ট করি 100% মানে কত, 90, তা 90 এর থেকে বেশি আছে। এখানে আমার অপশন, হ্যাঁ একটাই অপশন আছে। 90 থেকে বেশি হবে, এই এইটটাই হবে। এবার আমি দেখে নিই যে ডিজিট গুলো সব ঠিক আছে কিনা। 3 3 9, এটা হলো 4, 40/3। ডেটাটাতে প্রবলেম আছে। 100% হলো 90, কি বাবা, 400 হবে না স্যার ওটা? 400 হবে, কিন্তু অপশনে তো 133 সামথিং আসছে না, 3 13 39, 33, 133 পূর্ণ 1-এর 3%। অ্যাকচুয়ালি হ্যাঁ আমার হ্যাঁ মনে হয় এই অপশনটাতে একটা মিস হয়ে গেছে বা 3টা মিস হয়ে গেছে, বা এটাও হতে পারে যে এখানে 3 হতো, 133 পূর্ণ। হ্যাঁ এটাতেই স্যার এই মাঝখানে 3 দিতে গিয়ে 0 হয়ে গেছে। এবার First একটা। 49, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফেভারিট অঙ্কের মধ্যে পড়ে, কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিস সেট করতে করতে বুঝতে পারবে যে এই অঙ্কগুলো প্রচুর রিপিট হয়েছে, এই 49 অঙ্কটা। আমি বলে দিই এই অঙ্কগুলো, এখানে যে আজকে সেটটা দিয়েছি না এর মধ্যে কোয়েশ্চেনের কোয়ালিটি ভালো আছে, এর আগের দিনটা একটু ইজি বা খুব নেহাতি অঙ্ক ছিল, আজকে একটা মডারেট, এইরকম টাইপের প্রশ্নগুলো আছে। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। ক্রয় মূল্যের, আমরা তো জানি স্যার লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়, মানে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস কে আমরা এই 100 যদি ধরি তাহলে আমার প্রফিট হয়েছে বলছে প্রশ্ন অনুযায়ী 20, তার মানে বিক্রয় মূল্য বা এসপি ইকুয়াল টু তাহলে 120। তো প্রশ্নে জানতে চাইছে আমরা তো সবসময় কস্ট প্রাইসের উপর প্রফিট করি,
এবার বলছে সেলিং প্রাইসের উপর প্রফিটটা কত, বিক্রয় মূল্যের উপর কত। এটা তো তবু ঠিক আছে স্যার, বিক্রয় মূল্যের উপর বলছে, তার মানে বিক্রয় মূল্যটাকে নিচে রাখবো। আমরা ক্রয় মূল্য বলে ক্রয় মূল্যকে নিচে রাখি, যে প্রফিট পার্সেন্টেজ বার করো, তার মানে ক্রয় মূল্য নিচে রাখি। কিন্তু এটা বিক্রয় মূল্য বলে দিচ্ছে যে তুমি নিচে বিক্রয় মূল্যটি রাখো, উপরে প্রফিটটা বসিয়ে তারপরে হিসেব করো। তার মানে 1/6, 16.23%। প্রশ্ন আমি এইটাকে দেখো কিরকম ভাবে প্রশ্ন আসে, এরকম এবার লিখছি প্রশ্নটা। বললো যে বিক্রয় মূল্যের উপর 20% যদি হতো তাহলে ক্রয় মূল্যের উপর কত। দেখো বললাম, লিখছি প্রশ্নটি। বিক্রয় মূল্যের উপর 20% প্রফিট হলে প্রফিট মানে লাভ হলে অ্যাকচুয়াল প্রফিট কত, পার্সেন্টেজ কত। অ্যাকচুয়াল টার্মসটা এইভাবে বলে দেবে, অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ কত। অ্যাকচুয়াল কথা বলতেও পারে, আবার ক্রয় মূল্যও বলতে পারে যে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ কত। এই কথাটির মানে যা, এই কথাটি না বলে অ্যাকচুয়াল, মানে অ্যাকচুয়ালের বাংলা কি হবে, যে প্রকৃত বলতে পারে, যে প্রকৃত লাভ পার্সেন্টেজ কত বলতে পারে। আদারওয়াইজ ওইটা না বলে বলতে পারে যে ক্রয় মূল্যের উপর প্রফিট পার্সেন্টেজ কত। ইন জেনারেল ক্রয় মূল্যের উপর প্রফিট পার্সেন্টেজ বলে না, বলে প্রকৃত প্রফিট পার্সেন্টেজটা কত। এইখানে করো তো দেখি, 25% ভুল তো কি? হবে। ভুল হতেই পারে। বলো আরেকবার। 25% কি? 25%। দেখি এবার, দেখো বিক্রয় মূল্যের উপর 20%, তার মানে আমি যদি এসপি কে 100 ধরি, তাহলে বলছে প্রফিট মানে লাভ হলো 20। এবার পয়েন্ট এরকম, তাহলে ক্রয় মূল্য কত হবে বলতো। ক্রয় মূল্য হবে স্যার 80। হুম, 80 এইটাই, ক্রয় মূল্য, এই জায়গাটাই লাভ ভুল হয় হচ্ছে অনেকের। 20 into 100। ঠিক তাই, একদম কারেক্ট। তো দেখো কথাটির মানে হচ্ছে যে 100 টাকায় কোনো জিনিস বিক্রি করে আমি 20 টাকা লাভ করেছি। তুমি রিলেট করো চোখ বন্ধ করে, যে 100 টাকায় জিনিস বিক্রি করেছি, 100 টাকায় বিক্রি করে দেখছি আমার 20 টাকা লাভ হয়েছে। তাহলে কোনো জিনিস বিক্রি করে যদি লাভ হয়, তার মানে আমি কম দামে কিনেছি, তার মানে নিশ্চয়ই আমি কম দামে কিনে থাকলে সিপি তাহলে আমার 80 টাকা, কম দামে কিনেছি তাহলে, ঠিক না। তাহলে এবার আমার অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ কার উপর নির্ণয় করা হয়, সিপির ওপর, মানে কস্ট প্রাইসের সিপির ওপর, উপর। মানে নিচে কস্ট প্রাইস থাকবে, উপরে ইন্টু 100, তার মানে 25%। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে একটা মার্ক করে দাও, হয়তো পেয়ে যাবে দেখতে যে এই অঙ্কটা পরীক্ষায় পড়েও গেল। ঠিক আছে, আমি আরেকটা প্রশ্ন বলছি, এটা তোমরা করে দেখি। যে আমি বললাম বিক্রয় মূল্যের ওপর 25% প্রফিট, বিক্রয় মূল্যের ওপর 25% প্রফিট অন এসপি, বিক্রয় মূল্যের ওপর অ্যাকচুয়াল প্রফিট কত, তাহলে করো তো দেখি। 33/1/3। হুম, এটা ঠিক আছে। তাহলে আমি কি করলাম, 100 টাকা কেনা দাম, হ্যাঁ ভাই স্যার, বিক্রি দাম 33/1। 100 বিক্রি দাম, তাহলে প্রফিট হয়েছে আমার 25। তার মানে 100 টাকায় কোনো জিনিস বিক্রি করে আমার লাভ হয়েছে 25, তার মানে আমি কিনেছি কততে। কোনো জিনিস লাভ করতে গেলে নিশ্চয়ই আমাকে কম দামে কিনতে হবে, তাহলে কম দামে, তার মানে 25 টাকা কম দামে কিনেছি, তার মানে 75 টাকায় কিনেছি। তাহলে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে কস্ট প্রাইসের উপরে হয় অ্যাকচুয়ালি, ইন্টু 100, তার মানে 33/1/3%। আচ্ছা, পরের প্রশ্নটাই তাই দেয়া আছে, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। সব অঙ্ক করালে আমি লাস্ট অব্দি পৌঁছতে পারবো না, তার আগে তোমাদের এনার্জি ডাউন হয়ে যাবে। ক্রয় মূল্যের উপর 10%, আচ্ছা করে নাও, এগুলো ইম্পর্টেন্ট পার্ট তো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো অঙ্ক, সবটাই পরীক্ষায় রিপিট, মানে ম্যাক্সিমাম রিপিট হওয়া। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট ক্ষতি হলো। — 11.1/9 হবে। 11.1/9, মানে হুম। 100/9 আসছে,
সেটাকে ই করলে 100 টাকা কেনা দাম, 10 টাকা ক্ষতি মানে 90 টাকায় আমি বিক্রি করেছি, আর 10 টাকা লস, তাহলে লস এইটা, এটা আমার এসপি। তো প্রশ্নে লস পার্সেন্টেজটা বার করতে বলেছে অন এসপির ওপর, তার মানে এসপিটাকে নিচে রাখলাম, উপরে লস ইন্টু 100, তার মানে 1/9%, মানে 1/9 করলে আমার 11.9%। তারপরে 51 তোমাদের হোমওয়ার্কে রেখে দিলাম, তোমরা করবে, সবই তো লাভ ক্ষতির অঙ্ক দেখছি। এটা করি 53 এরটা, মোস্ট রিপিটেড প্রশ্নের মধ্যে একটা। আচ্ছা, ওই অঙ্কটি দেখো 52 এ লেখা আছে যে বিক্রয় মূল্যের উপর যদি 10% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের উপর কত, করে ফেলো তো 52 এরটা। স্যার এটা তো 9.1/11 আসছে। দেখা যাক বিক্রয় মূল্যের উপর, তার মানে আমি এসপিটাকে ধরে নিলাম 100, তাহলে আমার লস কত হলো 10, তার মানে 100 টাকায় কোনো জিনিস বিক্রি করে আমি 10 টাকা লস খেয়েছি। আমার লস হলো কেন? নিশ্চয়ই আমি বেশি দামে কিনেছি, তার মানে আমার কেনা দামটা তাহলে কত ছিল? 110 টাকা 110 ছিল। টাকা। হুম। এবার প্রশ্নে ক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে ক্রয় মূল্যের উপর বসালে 10/110 ইন্টু 100, এটা কেটে দিয়ে আমরা 100/11, তার মানে 9.1/11। তো ঠিকই আছে, 9.1/11। ঠিক আছে, কারেক্ট। তারপরে চলে যাই 53। দেখো, একটি ব্যক্তি 15 টাকায় 12টি কলা ক্রয় করেন এবং 14 টাকায় 10টা বিক্রি করেন, মানে কেনার সময় একটা রেটে কিনেছে, বিক্রির সময় অন্য রেটে বিক্রি করেছে, তাহলে তার শতকরা এত কত। এবার এই টাইপের অঙ্কগুলো আমরা 2-3টা এখন করব, যেখানে আমাদের মেন কাজ থাকবে যে নাম্বার অফ কলা যেন সেম থাকে, মানে নাম্বার অফ প্রোডাক্ট যেন সেম থাকে। ব্যাপারটা বুঝি, অ্যাকচুয়ালি কি বলতে চাইছি যে আমি যতগুলো আর্টিকেল কিনেছি না, ঠিক ততগুলোই বিক্রি করব, তাহলেই হবে। কেউ একটা করতে পারে যে স্যার একটার দাম কত পড়ছে সেই হিসেবে করতে পারো, কেউ আবার দুটোর এলসিএম ধরেও করতে পারো, যে স্যার আমি একটা, তাহলে রেটটা বার করলাম যে 15 টাকায় যদি 12টা কলা হয় তাহলে এক একটার কেনা দাম পড়লো কত, আবার 14 টাকায় যদি 10টা কিনে থাকি তাহলে এক এক বিক্রি করে থাকি, তাহলে এক একটা কত দামে বিক্রি করলাম। তাহলে পয়েন্ট কি, পয়েন্ট একই, যে আমি যতগুলো কিনেছি ঠিক ততটাই বিক্রি করব। কেউ একটা ধরে করতে পারে, কেউ এলসিএম ধরে করতে পারে। এলসিএম ধরে করলে কি একটু ক্যালকুলেশনটা সহজ হয়, একটা ধরে করলে ভগ্নাংশ আসবে পার্সেন্টেজ করতে, কখনো কখনো সময় নষ্ট হয়, তাই জন্য এলসিএম ধরে করা ভালো। আমি কি বলছি দেখো, যে 12টা কলার দাম 15 টাকা, এটা কিনেছি, আর বিক্রি করার সময় 10খানা কলা বিক্রি করেছি কত টাকায়, 14 টাকায়। কেউ তো একটা বাম বার করতে পারো, আমি বললাম এই দুটোর এলসিএম করে নাও, এই দুটোর এলসিএম হলো 60, তাহলে 60, তার মানে এটাকে 5 দিয়ে গুণ করব, এটাকে 6 দিয়ে গুণ করব, তাহলেই 60 হয়ে যাবে। তাহলে 5 দিয়ে গুণ করা মানে এটাকেও 5 দিয়ে গুণ করলাম, তাহলে আমার 75 টাকায় কিনলাম, আর 6 দিয়ে গুণ করলাম মানে 6×12 = 72 টাকায় বিক্রি করলাম। তাহলে আমি আর ঝামেলাই থাকলো না, কাটাকুটি কোনো কিছু সমস্যাই থাকলো না। তাহলে কি 75 টাকায় কিনে 72 টাকায় বিক্রি করলাম। দেখি তো প্রশ্ন কি বললো, লাভের হার বলছে কেন অপশানে, সবগুলো অপশন লাভ 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 দেয়া আছে। আবার দেখিনি প্রশ্ন কিছু গন্ডগোল হলো কিনা। 15 টাকায় 12টি কলা, তাহলে 12টি কলা 15 টাকায় ক্রয় করলো, 14 টাকায় 10টি কলা বিক্রি করলো, 10টি কলা বিক্রি করলো 14 টাকায়। আমি কি করলাম, 5 দিয়ে গুণ করলাম, 5 15 75, 6 14 84, এটা 72 নয়, 84। হ্যাঁ 84। তাহলে 84 এ বিক্রি করলাম, তাহলে আমার লাভ হয়ে গেল। এবার লাভ তো হয়ে গেল, 9 টাকা লাভ হয়ে গেল না, তাহলে 9 টাকা লাভ 75 টাকায় কিনে, কেনা দামের উপর সবসময় প্রফিটটা হয়, 100তে কত পাবে?
তাহলে এটা কাটলে 4/3 নয় 12%, 12% নয় 16%, 16% দেখে নিত 12 ঠিকই ছিল। 12% আমার তাহলে কি হলো, লাভ হলো, প্রফিট। ক্লিয়ার? তাহলে আমি আরো দুই একটা অঙ্ক বলছি। প্রশ্ন একটা আছে যেটা আমি হুবহু ডেটা বলছি, কোন একজন ব্যক্তি 10 টাকায় 11টা কিনেছে, 10 টাকায় 11টা কিনে 11 টাকায় 10টা বিক্রি করছে। করো তো দেখি। আমি বললাম এখানে ডেটা আমি চেঞ্জ করে দিলাম, 10 টাকায় 11টি কিনলো, আর বিক্রির সময় 11 টাকায় 10টি বিক্রি করলো। তাহলে লাভ বা ক্ষতি কত হবে বলো? 21% লাভ হবে। কারেক্ট। তাহলে 10 টাকায় 11টি ক্রয় করেছে, তাহলে আমি যতগুলো সংখ্যা ইকুয়াল করব, 11টি কিনেছে 10 টাকায়, টাকাগুলো ডান দিকে রাখলাম, তারপর 10টি বিক্রি করেছে 11 টাকায়, টাকাগুলো ডান দিকে রাখলাম। আমার কাজ কি হবে, নাম্বার অফ আইটেম বা আর্টিকেল সেম করব। তাহলে এটাকে আমি 10 দিয়ে গুণ করব, এটাকে 11 দিয়ে গুণ করলাম, তাহলে 10 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল 100, 11 দিয়ে গুণ করলে এটা 121, তার মানে আমার 21 টাকা লাভ হলো 100 টাকায়। 100 টাকায় লাভ যদি 21 টাকা হয়, তার মানে 21%, কারণ আমরা তো পার্সেন্টেজ মানেই তো 100তে বার করি। ক্লিয়ার হয়ে গেল? তাহলে তাহলে আমরা কি করব, নাম্বার অফ আর্টিকেল গুলো সমান করব, বাম দিকে রাখবো, আর টাকাগুলো ডান দিকে রাখলাম। যে যেরকম ভাবে প্র্যাকটিস করো কোনো অসুবিধা নেই, মেইন টার্গেট হচ্ছে নাম্বার অফ আর্টিকেল সমান করা। চলে যাই এবার আমরা 54। প্রশ্নটি একটু ভালো করে দেখো। আচ্ছা, এবার দেখো এই জিনিসটা খেয়াল করো তো, এটা কি আছে, কোন একটি নাম্বারে পাওয়ারে 4 আছে না, 4টে আছে, 1 2 3 চাওয়ার 4টে। হ্যাঁ তার স্যার। মানে অ্যাকচুয়ালি এটা কি আছে, এইরকম যদি ভাবি, a ইন্টু a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 মাইনাস 1, এইরকম পাওয়ারে আছে। এবার নিচের জিনিসটা একবার যদি খেয়াল করো, যে স্যার একটা ফর্মুলা আমার জানা আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি হয়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার যদি আমার এটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 থাকে, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, ঠিক না? পাওয়ারটি হাফ হয়ে যায়। এই ফর্মুলাতে কি জিনিস, যে এখানে পাওয়ার 2 থাকলে এখানে পাওয়ার কিছু নেই, মানে 1 হয়ে যায়। 4 থাকলে 2 2 করে ভাগ হয়ে যায়। তাহলে এইটা 1 এর পাওয়ারে কিছু নেই, মানে তো আমরা 4 অনায়াসেই বসাতে পারি। এখানে খুব সুন্দরভাবে 4 বসাতে গেলেই দেখবে যে আমার এই ফর্মুলার মধ্যে চলে এলো, যে নিচেরটির ফর্মুলার মধ্যে চলে এলো। তার মানে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4। তার মানে এটাকে যদি আমি ভাঙি নিচের পার্টটিকে শুধু, তাহলে এ হবে এক্স a স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বা 1 লিখতে পারো কেউ, আদারওয়াইজ a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বা 1 স্কোয়ার লেখাও যা, 1 লেখাও তাই। হয়ে গেল এই ফর্মুলাটি। আর ওপরে দেখো আমার a স্কোয়ার প্লাস 1 আছে একটা, আর a আছে, তাহলে a স্কোয়ার প্লাস 1 পার্টটা আমার কেটে গেল, তাহলে নিচে রইলো আমার a বাই a স্কোয়ার মাইনাস 1। এবার আমার কাজটা কিন্তু ছোট হয়ে গেল, a স্কোয়ার মাইনাস 1। বলতো এই অবধি কারোর অসুবিধা থাকলে? অসুবিধা নেই স্যার।
ঠিক আছে, তাহলে আমার এবার নিচেরটিকে আরেকবার ভেঙে নিই, তাহলে নিচেরটাও তো আমার আরেকবার ভাঙা যাবে। এটা স্কোয়ার মাইনাস দিয়ে 1 স্কোয়ার আছে, তার মানে a+1 ইন্টু a-1 করে লাভ হচ্ছে কিনা বা কিছু হবে কিনা সেটা পরে। আমার প্রশ্নে ও আরো একটা ব্যাপার ছিল গো, ডান দিকে আরো টার্মস আছে তো, হ্যাঁ, বড় ডান আছে দিকের গুলো। অনেকটাই। হ্যাঁ। ডান দিকের গুলো আমি লিখি, তাহলে আমি এটা পরের অপারেশন করছি, এখানে লিখি a/a² - 1 রাখলাম। এবার এখানে দেখো কি আছে, a² - a, আমি এটাকে a ধরে নিয়েছি অ্যাকচুয়ালি, তাই তো, a² - a। এবার a² - a এখান থেকে কিছু কমন যায়, দেখো তো এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে, এই তো যাবে কমন আর যাচ্ছে না? হ্যাঁ, এ কমন যাবে, তাহলে আমি স্যার এটাকে ব্লু কালারে লিখি। হ্যাঁ এটা কমন যাচ্ছে। তাহলে এ কমন নিলে ওখানে আমার পড়ে থাকছে a-1, আর বাইরে লেখা থাকছে আমার a+1, আর নিচে আমার হ্যাঁ লেখা আছে a²। আমি এটা কোনটা ধরেছি, a = 0.07 স্যার ধরেছি। 1 এবার হয়ে দেখো যাবে, সব 1 কেটে চলে যাচ্ছে, আসবে, সবই কেটে যাচ্ছে, সব 1 কেটে হয়ে যাচ্ছে। যাবে। সব হুম, কেটে যাচ্ছে। এটা কেটে গেল, আর এইটার একটা ফর্মুলা, সেটাই হলো আমার a² - 1। এটা কেটে গিয়ে আমার 1 পড়ে রইলো। হুম, এটা দেখো পরেরটাতে আলাদা কিছু ডিফারেন্স ফিল হচ্ছে ওপরটার সাথে নিচেরটা? নিচে আমার কত কমন নিলে দুটো উপর নিচে সেম হয়ে যাবে বলো তো? নিচের থেকে কিছু কমন নাও, একটা কমন নিলেই ব্র্যাকেটের মধ্যে রাখলেই হয়ে 0.1টাই যাবে। নিতে হবে। 0.2টাই কমন যদি নিয়ে নি না নিচ থেকে, তাহলে তো হয়ে না, যাবে। ওপর উপরে নিচে কেটে 0.1 যাবে গেলে না, নিচেও এই পয়েন্টটা 0.1 এবার যাবে। দেখো। হ্যাঁ, তাহলে আমি উপরে 0.1 আছে দিয়ে ডট 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 অনেক কিছু আছে, আমি নিচেও যদি 0.1 করতে চাই, তাহলে আমি 2 কমন নিলেই হয়ে যাবে। হ্যাঁ 2 কমন নিয়ে হয়ে যাবে। কিন্তু হয়ে খেয়াল যাবে। করো, 2 কমন নিলে একটা হবে, এখানে কিন্তু গুণ অবস্থায় আছে স্যার, প্রত্যেকটা থেকে 2 2 2 2 তিনটে 2 কমন নিতে হবে না? হ্যাঁ, যোগ 3টে চিহ্ন নিতে নেই হচ্ছে। তো, তিনটে 2 এখান থেকে নিতে হবে, তিনটে 2 এখান থেকে নিতে হবে। এবার তিনটে 2 কিন্তু দুটো জায়গা থেকে কমন নিতে হবে। তাহলে আমি এক কাজ করি, স্টেপটাকে জাম্প না করে ধীরে ধীরে অঙ্কটা করি, তোমরা খাতায় কষো। আর কমন নিতে গিয়ে কি অসুবিধা হচ্ছে একবার দেখো, যে স্যার ডেসিমেলেরও তো সমস্যা আছে একটা জায়গায় ফিল হচ্ছে, যে এখানে স্যার 1 ঘর পর দশমিক, এখানে 2 ঘর পর দশমিক, এইরকম সমস্যাটিও আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এক কাজ করি, তাহলে এটা আমি পেলাম 0.1 এর হোল কিউব, পরেরটা আমি পেলাম 0.01 এর হোল কিউব, পরেরটা আমি পেলাম স্যার 0.2 এর হোল কিউব, পরেরটা আমি পেলাম 0.02 এর হোল কিউব। এই হলো আমার কাজ। তাহলে স্যার দেখো তো, 8 আমি নিচে 2 কম, এটা 0.1 এর কিউব থাকলো আর 0.01 এর কিউব থাকলো, এবার আমি 2 এর কিউব কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 0.1 আর এখানে 0.01, এটার কিউব এটার কিউব। আচ্ছা, আমি এটা মুছে দিই, আরেকবার ভালো করে লিখি, কারণ কনফিউশন তৈরি হতে পারে বলে আমি আবার ওই জায়গাটি আলোচনা করব। 0.1 এর কিউব প্লাস 0.01 এর কিউব, এটা ঠিক লেখা হলো কিনা? নইলে তুমি একবার গুণ করে দেখো, যদি ডাউট ফিল হয় এবার গুণ করে দেখো, যে স্যার প্রথমটার ঠিকই আছে সঙ্গে এটা। 2 কিউব। হ্যাঁ, তাহলে 2 কিউব ইন্টু 0.1 এর কিউব, তার মানে কি 2 ইন্টু 0.1 এর হোল কিউব, তার মানে কি 0.2 এর হোল কিউব। প্রথমটার সাথে গুণ করে দেখিয়ে দিলাম, এবার দ্বিতীয়টির সাথে গুণ করে দেখিয়ে দিচ্ছি, যে আমার 2 কিউব ইন্টু 0.01 এর হোল কিউব, তার মানে কি 2 ইন্টু 0.01 এর হোল কিউব, তার মানেই হলো 0.02 এর হোল কিউব। তাহলে এই হয়ে গেল প্যাটার্ন, এই দুটো কেটে গেল, তার মানে পড়ে থাকলো 1/8, আর 1/8 মানে আমরা জানি পার্সেন্টেজে জানি 12.5%। 12.5, 1/8 মানে আমরা 12.5% জানি যদি পার্সেন্টেজে করি, কিন্তু আমি যদি পার্সেন্টেজ না করি তাহলে ডেসিমাল 2 ঘর জাস্ট বাম দিকে যাবে 0.125, সি। মানে অপশন সি। বলো, বাকি সবাই বুঝতে পারছো তো? বেশ কয়েকজন চুপচাপ আছে দেখছি। হ্যাঁ, আমি লাস্টেরটা বুঝতে পারলাম না। 1/8 তো সেটা 512 হতো না?
1/8 হ্যাঁ কাটি কাটি করো, 1/8 দেখো আমি দশমিক নিলাম, বা এরকম ভাবে করো, এ এইরকম করো, 1 দিয়ে পয়েন্ট নিলাম, 0 এলো, ও, 8 কে হ্যাঁ স্যার বুঝতে 8, পেরেছি। 2 এলো, 0 স্যার এলো, আমি 8 8-এর দুগুণে, কিউব ভাবছিলাম। না 2 এর কিউব, হ্যাঁ 8 এর কিউব 512 হয়, হ্যাঁ কিন্তু 2 এর কিউব ছিল, 8 আছে। এবার পরের প্রশ্নটি পড়ো। এগুলো সব কমন অঙ্ক দেয়া আছে, হ্যাঁ এগুলো বিগত বছর নয়, বিগত ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা এবং এসএসসির একটা সময়ের প্রচুর রিপিটেড প্রশ্ন এগুলো। প্র্যাকটিস সেটটা করো অ্যাকচুয়ালি, আমি বলি কি তোমরা যেরকম যার মতো পড়ছো পড়ো, সপ্তাহে একটু 1 ঘন্টা 2 ঘন্টা টাইম নষ্ট করলে এখানে সলিউশন দেয়া আছে, কিন্তু সলিউশনের ধরনটা আর আমি যেভাবে করেছি মানে হিউজ ডিফারেন্স হবে, কারণ ওখানে এক্স ধরে করা থাকতে পারে বা বিভিন্ন ভাবে করা থাকবে, ওর থেকে এখানে প্যারালালি অনেক কিছু, অনেকে স্যার এই অঙ্কগুলো কি করব, একবার ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবে, যারা খুব ভালো আছে অসুবিধা নেই। একটি ফল বিক্রেতা ফল 93% লাভে বিক্রি করে, 93% লাভে বিক্রি করে। যদি ফলটি আরো 44 টাকা কমে বিক্রি করত তাহলে তার 19% লাভ হতো। কারণ পয়েন্টটা খেয়াল করো যে লাভের পার্সেন্টেজটা কোথায় থেকে কোথায় চেঞ্জ হয়ে গেল, কত পার্সেন্ট কমলো? আগে লাভ হচ্ছিল 93%, এখন লাভ হচ্ছে তার 19%, তাহলে জাম্প কত করলো দেখো, 74% কমে গেল। ব্যাপারটা কি বুঝতে হ্যাঁ পারলে? হ্যাঁ প্রথমে 93% লাভ হ্যাঁ স্যার। হচ্ছিল, এখন মাত্র 19% লাভ হচ্ছে। তাহলে তার 74% লাভের কমই দেখা গেল, মানে কম হলো কারণ দাম 44 টাকা কমিয়ে দিয়েছে, তাই তার মানে যেটাই আমার পার্সেন্টেজে 74% টাকার দিক দিয়ে, সেটাই হলো আমার 44 টাকা, 44। 44। তাহলে জিনিসটির ক্রয় মূল্য, আমরা জানি যে কোনো জিনিসের ক্রয় মূল্য 100% হয়, এখানে ডেটাতে কোনো সমস্যা আছে, হ্যাঁ ভাগটা মিলবে না, এই 100 করে দিই, ডেটাতে ডেফিনেটলি কোনো সমস্যা দেখা গেল। 93, এই যে হিউজ, এটা আমার মনে হয় 33-33-এর গ্যাপ যদি হতো তাহলে হয়তো মানে অপশন গুলো দেখছি আমি যা 44-44, যাই হোক ঠিক আছে। তাহলে 4-18 কিভাবে করবো? সিম্পল, অপশনই তো মিলবে না, 2 দিয়ে করলে আমি কিছু 37 পাবো, 2 দিয়ে করলে আমি 22 পাবো। আমার মন বলে এইটা না, এই ডেটাটি 44 করার জন্য যে ডেটা সেইটা হতে পারে। বুঝলাম না মানে স্যার কি 60, বললেন। মানে আমার মন বলে ডেটা ভুল তো আছে, 63% হবে হয়তো, হয়তো হয়তো মানে এটা 93 এর জায়গায় আই থিঙ্ক 63 হবে, তাহলে এখানে আমার 44% আসবে, 44-এ 44, 100-তে কত, তাহলে আমার আনসারটি 1000 টাকা হয়ে যাবে, 1000ও তো নয়, 100। যাক, যা 100। ডেটা আছে ছেড়খানি করে লাভ নেই, যা আছে আমরা তাই করছি। এখানে 2200, 2200, 2200 ডিভাইডেড বাই 37 অপশনে আমার নেই, মানে এটা আমার আনসার হলো না। থাক, প্রশ্নটা কি বোঝা গেছে দেখো তো, আরেকবার বলি নইলে নাকি? স্যার বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছি। ওকে, এত পার্সেন্ট লাভ করতো প্রথমে, এত টাকা লাভ করছে এখন, এত পার্সেন্ট লাভ করছে, তার মানে পার্সেন্টেজের লাভের পার্সেন্টে এত চেঞ্জেস হয়ে গেল, কারণ 44 টাকা কমে বিক্রি করছে। এই পার্সেন্টেজটাই হলো এত টাকা। কোনো জিনিস তো আমরা 100 ধরি কেনা দাম, পার্সেন্টেজটাকে, তার 100% ইকুয়াল টু কত টাকা। হ্যাঁ, তারপরে সবগুলো কি প্রফিট লস? তারপরে দু একটা অঙ্ক কি রাখবো, দিয়ে আমি ওই রিজনিংটাই যেতাম তো। এটা থাক, তোমরা দুটো করো, এবার রিজনিং এর 2-1টা অঙ্ক করি, তারপরে দেখা যাক। আবার নইলে পরের দিন জানানো হবে, করা হবে রিজনিং। চলো দেখো 31 একটা একবার ট্রাই করো তো দেখি।
প্রথমে কোড গুলো লিখে নাও। হ্যাঁ, প্রথমে কোড গুলো লিখে তো। এর কোড কত বলো তো? 1 অ্যালফাবেটিক্যালি one, আমরা যদি নাম্বার সিরিয়াল ধরি, এ হচ্ছে 1, এফ 1, 6 F নম্বরে হচ্ছে আছে, তাহলে 6, এফ ইজ ইকুয়াল টু 6, আই হলো আমার কত 9, 9, তার মানে এটা এরকম আছে রুট আন্ডার 169, আর হ্যাঁ, 169 মানে কত রুট আন্ডার 13, এম এর ভ্যালু 30, এর রুট করলে তাহলে এম এর ভ্যালুও 13 আমরা জানি। আবার পরেরটা দেখো 1 4, এইবার এখানে ঝামেলা আছে, পি কত, পি 16, হ্যাঁ, 1416। এইবার এইটার রুট কিভাবে করবো তাহলে? এখানেও গন্ডগোল আছে, বুঝলে তো? প্রশ্নটা, কোয়েশ্চেনটা ভুল আছে, কারণ এল হচ্ছে তোমার 12, তার মানে পি এর জায়গায় ডি হতো প্রশ্নটায়, পি এর জায়গায় ডি হতো, তার মানে এটা 144, 144 হলে 12, তাহলে প্রশ্নে জানতে চেয়েছে কত, এ মানে 1 9 6, এফ এর কোড হচ্ছে 6। বুঝতে পারছো বাকিরা কোড বলতে কি বলতে চাইছি? যে আমাদের হ্যাঁ হ্যাঁ, অ্যালফাবেট প্লেস আছে না, ভ্যালু। হ্যাঁ, এ থেকে জেড এর একটা নাম্বারিং হয়, জেড যেমন 26 এরকম। তো এই 196 এর বর্গমূল করলে আমি কত পাবো? 14 স্যার, 14 পাবো। 14, আর 14 মানে কার ভ্যালু? এন এর ভ্যালু। A, তাহলে আমার এন অপশন বি হবে। আনসার হবে, মানে অপশন বি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে 32 এরটা করো। এম এর প্লেস ভ্যালু লিখো 13, কে মানে কত 11, তাই না? এম আর 11, তার মানে এটা এম মানে 13, এটা 11। অ্যাকচুয়ালি তাহলে কি করা আছে বুঝতে পারছো? কোডিং এটা আমরা কিছু সিমিলারিটি অ্যানালজি যারা হ্যাঁ করেছো স্যার, তাদের এখানে করানো হয়েছে। ফার্স্ট তাহলে এটা ক্লাসটা 13 স্কোয়ার আর এটা 11 স্কোয়ার, নিচে 11 স্কোয়ার, তাহলে জে ইজ ইকাল টু 10, আই ইকুয়াল টু 9, তাহলে আনসার কি হবে? উপরে 10 এর স্কোয়ার মানে 100, আনসার আর 9 এর স্কোয়ার 81। ডি হবে অ্যান্সার, সরি সি হবে, সি। আচ্ছা, প্রশ্ন নম্বর 33, এগুলো পারবে করো। এ হলো বি এর বোন, করো, না পারলে কোনো অসুবিধা নেই, ট্রাই তো করো। এ হলো বি এর বোন, বি এইরকম, এ হলো বি এর বোন, আমরা এ হলো বি এর বোন, বি হলো সি এর ভাই, তাহলে বি কন্যা হবে। হলো সি এর ভাই, হ্যাঁ, সি হলো ডি এর পুত্র, ডি এর পুত্র হলো, ডি এর পুত্র, ডিটা কি আমরা জানি না, ডি এর পুত্র হলো, সি হলো ডি এর পুত্র, তবে এ ডি এর কে হলো, কন্যা। কন্যা। কন্যা হয়ে গেল। তারপরে দেখো 34-এ চিহ্নিত স্থানে কি বসবে দেখা যাক, এটা করো। এটা একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে, বললেই হয়ে যাবে, তোমরা করো। তা 367 হবে এটা মনে হয়। দেখো তাহলে এটা করি, কিভাবে করলে বলো? ওই তো 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 3-এর স্কোয়ার যোগ করলে 16, 16-র সাথে 3-এর কিউব যোগ করলে 43, 43-এর সাথে 3-এর 4 মানে 3 টু দি পাওয়ার 4 যোগ করলে 124, তাহলে 3 টু দি পাওয়ার 5 দিয়ে হবে। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। তাহলে আমি এটা 3-এর গ্যাপ দেখলাম, এটা 9-এর গ্যাপ দেখলাম, তারপরে এটা 27-এর গ্যাপ দেখলাম, তারপরে এটা 81-র গ্যাপ দেখলাম। তাহলে আমি রিলেশনটা কি দেখতে পাচ্ছি? ব্যাপারটা এটা 3, তারপর এটা 3-এর স্কোয়ার, 3-এর কিউব, 3 টু দি পাওয়ার 4, তার মানে তারপরেরটা 243 অ্যাড হবে, 243।
তাহলে 243 যদি আমি অ্যাড করি তাহলে আমি পেয়ে যাব 367, কারেক্ট আনসার। তারপরে দেখো 35 এটা, ফ্যাকশন শব্দটি নিম্নোক্ত কোন শব্দ গঠন করা যাবে না, মানে এখানে যে লেটার গুলো দেয়া আছে এই লেটার গুলো দিয়ে কোনটা গঠন করা যাবে না, তার মানে এই লেটারের মধ্যে সেকশন যেগুলো নেই। হ্যাঁ, তাহলে সেকশন দেখো রয়েছে। এস পাওয়া যাচ্ছে না, এসটা তো নেই। এফএসিটি এখানে আছে, নেশন, নেশনের এন এ টিআইওএন প্রত্যেকটা লেটারই রয়েছে, অ্যাকশনও তাই, কিন্তু সেকশনের এস এইখানে নেই, তাই এইটা আমার হবে না, মানে এটা গঠন করা যাবে না। আনসার তাহলে এটা কোনটা গঠন করা যাবে না জানতে চেয়েছে। এবার ছবির মধ্যে অ্যানালজি খোঁজো, ছবি কোনটার মধ্যে কিরকম চেঞ্জেস হয়েছে দেখ, রোটেশন মুভমেন্টটা চেক করো, যে একটা দাগ ছিল ডাবল হয়েছে, এটা তো পয়েন্ট ক্লিয়ার, কিন্তু তার পজিশনটা কিন্তু ছিল ডান দিকে ছিল মুখটা, পরেরটা বাম দিকে হয়ে গেছে, তার মানে যদি বাম দিকে থাকে তারপর এটা ডান দিকে হবে। ডি হবে। এক্ষেত্রে আনসার ডি হবে। তারপর এটা 37, এগুলো আসে কিন্তু জিকে থেকে, জিকেটাকেই রিজনিং বানিয়ে দেওয়া হয়। স্যার অযোধ্যা হবে? অযোধ্যা, অচমারি, দার্জিলিং, কুলু, অযোধ্যা হতে পারে, বাবু কি লজিকে করবে বলো। অ্যাকচুয়ালি কি এগুলো সবগুলো হিল স্টেশন, কিন্তু অযোধ্যাটা কিন্তু হিল স্টেশন নয়। হিমাচল প্রদেশে আছে কুলু, একটা হিল স্টেশন, হিমাচল প্রদেশে এটা তারপর সরি দার্জিলিং একটা হিল স্টেশন, মধ্যপ্রদেশে পাঁচমারি একটা তার মানে অযোধ্যা হবে এটার কারেক্ট আনসার। হ্যাঁ স্যার, অযোধ্যাই হবে এটা। অযোধ্যাটা হিল স্টেশন নয়, বাদ বাকিগুলো হিল স্টেশন। তারপর এটা করো 38। ও দাঁড়াও, তো সরে গিয়েছিল, করো। এটা তো 7 হবে স্যার, 7। কেন বলো? 7 দিয়ে 3টে ডিভাইড করা যাচ্ছে, এখানে 4, আগেরটাতে 4 Correct. দিয়ে 3টে ডিভাইড করা যাচ্ছে। 4 দিয়ে সবগুলোই ভাগ করা যাচ্ছে, বা 4-এর মাল্টিপল, 3-এর মাল্টিপল, তাহলে এগুলো দেখো হ্যাঁ, অপশন 4 এর গুলোর মধ্যে multiple। দেখলে তো 7-এর মাল্টিপল হচ্ছে এইগুলো, হয়ে গেল। ঠিক। এগুলো তাহলে তোমরা করে ফেলতে পারবে, এটা থাকলো, তোমরা এগুলো এই অঙ্কগুলো এই প্রশ্নগুলো একটু করে নেবে, বেশি সময় লাগবে না, জিকে তো 15-20 মিনিট লাগবে, এগুলো কমন কোয়েশ্চেন, এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, এগুলো খুব সিডিবি, এগুলোর আইডিয়া পেয়ে যাবে যে কি টাইপের প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি হয়। তারপরে দেখো এই প্রশ্নগুলো দেখো, সংবিধানের বলো তো দেখি কত ধারায়, এটা মনে আছে কিনা, সংবিধানের 21 থেকে 18 কমিয়ে আনা হয়েছিল কত নম্বর সংশোধনীতে, 52। বলো আরেকবার, শুনতে পেলাম না, কেটে গেল তোমার কথা। স্যার 52 বললো। 52। 52, 61, 1980, 79-80 সালটাই, মানে ওই তখন সেই সময়কার এটা হচ্ছে এটা। তারপর সুপ্রিম কোর্টের রিট কতগুলো আছে বলো, মনে পড়ে? হেইবেস কর্পাস, মান্ডামাস, সার্টিওরারি, প্রহিবিশন, 5খানা রিটস আছে। স্যার 5টা। হুম। তারপর তারপর সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় কত নম্বর ধারায়? 25 থেকে শুরু হচ্ছে, আর্টিকেল 25 থেকে শুরু হচ্ছে, ধর্ম গ্রহণ করা, কনসাইন্স মানে আমি ফ্রি প্রফেশন, তারপরে ম্যানেজ করা, তারপরে আমার প্রতিষ্ঠান, এগুলো আমার 25-এর পর, তাহলে 29-এ আছে। এগুলো একটু দেখে নেবে, এখানে কতটা দেয়া আছে এক্সপ্লেনেশন, আমি একবার দেখি, দাঁড়াও একবার, এক্সপ্লেনেশনে কি শুধু আনসার দেয়া আছে, তাহলে আমার বোঝা যাবে। সংখ্যালঘুদের এটা দেয়া রয়েছে, 5খানা রিটস বাংলায় লেখা আছে, একটু সমস্যা হবে। হ্যাঁ, হেইবেস কর্পাস, এটা ম্যান্ডামাস, প্রতিষেধ, অধিকার, উৎস এবং উত্তর প্রশ্ন, বাবা আমি জানি না এগুলো মানে অ্যাকচুয়ালি, কিন্তু এটা বলতে পারছি যে এটা তো 30 নম্বর ধারা বলছে। 30 নম্বর হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, 25 থেকে তাহলে 30, ঠিক ঠিক ঠিক, তাই 30 নম্বর ধারায় আনসার। আচ্ছা, এটা ঠিকই আছে তাহলে, 61, 61 5 নম্বর ধারায় সংখ্যালঘুদের জন্য, এটা তাহলে 30 হবে, 30। তাহলে 25-এ কি আছে বলো তো?
25-এ স্যার এটার বাংলা ভার্সনটা পাওয়া যাবে? মানে ইংলিশ ভার্সনটা পাওয়া যাবে বলতে চাই। এই সরি ভুল বললাম, ইংলিশ ভার্সনটা। না এটা নেই গো, এখানে দুই একটাই অসুবিধা হবে, বাদ বাকি অসুবিধা নেই, ওই শুধু স্যার এটা পাবো এইটারই একটা কোথায় মানে আপনি অসুবিধা। আমি এটা পাঠিয়ে আপনি দেবো তোমাকে। আচ্ছা 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 দেখো, এই যে যেমন এক্সিম ব্যাংক 1982 সালে, এগুলো কিন্তু খুব কমন প্রশ্ন। হ্যাঁ, যে কোনো রাষ্ট্রায়ত্ত আরআরবি তে অংশীদারি, এটা খুব কমন কোশ্চেন, যে আরআরবি যে ব্যাংক গুলো হয়, আরআরবি ব্যাংক, এই ব্যাংক গুলোতে না শেয়ার থাকে, কে কত টাকায় শেয়ার করবে। ভারত সরকার 50, সহযোগী ব্যাংক মানে যে ব্যাংক তোমার এটা স্পন্সর করবে, স্পন্সর্ড ব্যাংক যেটা, সে হবে 35%, রাজ্য 15%। সিড বি, খুব কমন প্রশ্ন এইগুলো, এখানে কিন্তু আনসার গুলো দেয়া রয়েছে। জিকে গুলো একটু পড়ো কিন্তু, হ্যাঁ, এই কিছুদিন আগেই এই পার্ট গুলো দেখো। এমনি কিন্তু খুব একটা কারেন্ট অ্যাফেয়ার্স নেই। কোন অ্যামাইলেজের উৎসেচক, এগুলো পারবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছো, একটু আলোচনা করো দেখি কতটা পারো। অ্যামাইলেজ উৎসেচক, তোমরা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কয়েকজন। এগুলো কিছুই মনে নেই স্যার, সবই ভুলে গেছি। ভুলে গিয়েছো, হ্যাঁ ঠিক আছে, এগুলো করো, না হলে কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করতে পারবে না। এখন যারা ইয়ে আছে না, গ্রুপ সিলভারের সি ওটা মনে ডিজাইন। আছে, এজি বোধহয়। হুম, এই একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছি শুধু 2025-এর এখানটায়, কত সালে সমুদ্র ব্লু ফ্ল্যাগ, এটা মনে হয় কিছুদিন আগেকারই প্রশ্ন গো। ব্লু ফ্ল্যাগ এটা কিছুদিন আগেকারই প্রশ্ন, পুরী পুরীতে আমার মনে পড়ছে যতদূর, যে কিছুদিন আগে, জাস্ট রিসেন্টলি। যাই হোক, ঠিক আছে, তোমরা এগুলো এই পার্ট গুলো একটু করো, তাহলে আইডিয়া পাবে। আজকের মতো এটুকুই থাকলো, থ্যাংক ইউ অল। ঠিক আছে স্যার।